Done. Bismillahirrahmanirrahim. First of all, I would like to thank Almighty Allah. আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এখনো সুস্থ আছি, ভালো আছি। আশা করি সামনের দিনগুলো ভালো থাকবো পরিবার পরিজন নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি হাজির হয়েছি শিপ্রা আপার ক্লাসের পরিবর্তে। তোমরা জানো শিপ্রা আপার গ্লোবাল স্টাডিজ সাবজেক্টে ছিল মেবি, আনফরচুনেটলি উনি ক্লাসটা নিতে পারতেছে না। তার পরিবর্তে আমি তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং কেমিস্ট্রি আমার মেজর, সেজন্য আমি কেমিস্ট্রি রিলেটেড কিছু বেসিক কথাবার্তা বলবো। যেহেতু কেমিস্ট্রি জাকির স্যার পড়াচ্ছে, সো আমি চেষ্টা করব যে কিছু বেসিক তোমাদের যে ভুলগুলা হয় বা প্রবলেম থাকে সেগুলো যদি ক্লিয়ার করতে পারি, সেটি হচ্ছিল আমার অর্জন হবে। আশা করি তোমরা আমার সাথে থাকবা। আমি খুব বেসিক কিছু ভুল প্রবলেম হয় এগুলো নিয়ে ডিসকাস করব। আশা করি খারাপ হবে না, তোমরা মজা পাবা। সো এখন যেটা বলার দরকার আমার, সেটা হলো তোমরা জানো আমাদের কেমিস্ট্রি বইতে যে 12টা চ্যাপ্টার আছে। তোমরা আসলে আনলাকি এই জন্য, তোমরা যারা সায়েন্স স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্টের সবচেয়ে বেশি মজাটা হচ্ছিল কেমিস্ট্রি। একটা স্টুডেন্ট সায়েন্স পড়ে কত প্রাউড ফিল করবে, কত মজা পাবে বা কত এনজয় করবে সায়েন্সটাকে, নাকি ভয় পাবে, সে টোটালি, আই পার্সোনালি বিলিভ দ্যাট, টোটালি ডিপেন্ড করে হচ্ছিল রসায়নের ওপর। রসায়ন যে যত ভালো বুঝবে, তার বিজ্ঞান সাবজেক্ট বা বিজ্ঞানটা তত মজার মনে হবে। রসায়ন যত বেশি ভালো বুঝবো, আমার কনফিডেন্ট লেভেল তত ভালো হবে। আর রসায়ন যদি আমি কম বুঝি, তাহলে সবসময় নিজেকে লুকোচুরি করতে হবে, নিজেকে সবসময় হাইড করে রাখতে হবে, এবং সেটা ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে আরো বেশি প্রবলেমের হয় যদি রসায়নটাই আমার ক্লিয়ার না হয়। আমি যদি কোনো টপিক, কোনো চ্যাপ্টার, যে কোনো কিছু যদি না বুঝে মুখস্থ করে অথবা না বুঝে গিয়ে থাকি, পরবর্তীতে আমার খুবই সমস্যা হয়। তো তোমরা আনলাকি সেজন্য যে এই যে তোমরা শুরুতে এখন হয়তো মানে মজাটা অলরেডি তোমরা এনজয় করতা, যে না কেমিস্ট্রি এটা পারি, ওটা পারি, এটা মজা। এই জিনিসগুলো তোমরা স্কুলে স্যারদের কাছে এসে শিখতে পারোনি। বাসায় কে কতটুকু শিখছো, অনলাইন স্কুল আছে, 10 মিনিট স্কুল, এই সেই অনেকগুলো আমাদের স্কুল, অনেক জায়গা থেকে হয়তো শিখতে পারছো। বাট আই ডু বিলিভ, যদি তোমরা স্কুলে স্যারদের কাছ থেকে সরাসরি শিখতে, বুঝতে, এই রসায়নটা এতদিনে তোমাদের কাছে সত্যি সত্যি রসের মানে কি বলে, খুব সুমিষ্ট মনে হতো এই সাবজেক্টটা। তো এখনো ব্যাপারটা অ্যালার্মিং। সামনের দিনগুলো যদি তোমরা একটু সিরিয়াসলি বোঝো, তাহলে হয়তো ইনশাল্লাহ ভালো থাকবা, ভালো বুঝবা, ভালো লাগবে। তা আমি কেমিস্ট্রি চ্যাপ্টারের বেসিক দিয়ে শুরু করি। তোমরা জানো আমরা 1 2 3 4 5 এগুলা জানি। রসায়নে যে 1 2 3 4 আছে, এটা জানো তোমরা? আমার মনে হয় অনেকে জানো। রসায়নে 1 2 3 আমরা এগুলা রসায়নের মধ্যে প্রকাশ করতে পারি। 1 কে বলা হয় মনো, রসায়নে 1 কে বলা হয় কি? মনো। 2 কে বলা হয় ডাই, 3 কে বলা হয় ট্রাই, 4 টেট্রা, 5 পেন্টা, 6 হেক্সা और হেক্সা, অনেকে অলরেডি জানো, তাদেরকেও বলি, আর যারা জানো না তারা লিখে নিতে পারো অথবা মনে রাখতে পারো। এই সংখ্যাগুলো কি আমি জাস্ট ফর ফানের জন্য আমি করতেছি? কেমিস্ট্রি ইজ ফান, কেমিস্ট্রি ইজ ফান একটা মজার বলে, কেমিস্ট্রি ইজ রিয়েলি ফান। ফ্লোরিন, ইউরেনিয়াম, নাইট্রোজেন, যদি আমি বলি ফানের মধ্যেও কেমিস্ট্রি আছে, মানে জাস্ট ব্যাপারটা হলো ফানই, সিরিয়াস না। তো কেমিস্ট্রি মজার। এখন এই যে আমরা মজা করে যে 1 2 3 4 শিখলাম, সেটা কি টোটালি মজা, নাকি আমার অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লাই আছে? হ্যাঁ, অ্যাপ্লাই আছে। এই সংখ্যাগুলোর এই নামগুলো যদি না মনে রাখি, কোনো যোগের নাম আমি বলতে পারবো না, কোনো যোগের নাম আমি লিখতে পারবো না। সেজন্য আমরা এগুলো মনে রাখতে হবে। ফর এক্সাম্পল, একদম সবচেয়ে কমন তোমরা যেটা জানো, CO2। এই যৌগটা যখন লিখি তখন এটা নাম বলতে হয় না আমার? এই যৌগের নামের মধ্যে কিন্তু আমার এই সংখ্যাগুলো লাগে, যে কার্বন ডাইঅক্সাইড। আমি যদি বলি CO, কার্বন মনোঅক্সাইড, খেয়াল করো তো, কার্বন CO2 মানে অক্সিজেন দুইটা,
দুইটা যদি থাকে তাহলে সেটাকে কি বলে? ডাই। কোন যৌগের সাথে যখন অক্সিজেন থাকে তখন সেটা বলে অক্সাইড। কোন যৌগের সাথে যখন অক্সিজেন থাকে তখন সেটা হয়ে যায় অক্সিজেন না অক্সাইড। সেজন্য কার্বন 2 হলো ডাই আর অক্সিজেন হয়ে যাইতেছে অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। কার্বন যেহেতু অক্সিজেন একটা, এই জন্য কার্বন এক হলে মনো, কার্বন মনো অক্সাইড। ডান। সেম আমরা এরকম অনেক কিছু লিখতে পারি, N2O3, N2O5, নাইট্রোজেনের দুইটা অক্সাইড লিখলাম আমরা N2O3। এই যৌগটার নাম তোমাকে কেমিস্ট্রি হিসেবে, কেমিস্ট্রি স্টুডেন্ট হিসেবে বলতে হবে। কিভাবে বলবা তুমি? বললাম N2O3, কিন্তু আরো তো নাম আছে, স্পেসিফিক নাম বলতে হবে আমাকে। কিরকম? নাইট্রোজেন দুইটা, তাহলে ডাই, দুইটা মানে ডাই, তাহলে ডাই নাইট্রোজেন। অক্সিজেন কয়টা? তিনটা, তাহলে ট্রাই অক্সাইড, ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড। এইটারও যদি বলি ডাই নাইট্রোজেন পেন্টা অক্সাইড, যেহেতু পেন্টা মানে 5, ডাই নাইট্রোজেন পেন্টা অক্সাইড। ডান। আমি যদি বললাম এরকম SO3, সালফার, তিনটা অক্সিজেন, সালফার ট্রাই অক্সাইড। এই যে মনো, ডাই, ট্রাই, পেন্টা, হেক্সা, হেপ্টা এগুলো যে ব্যবহৃত হচ্ছে, আমরা আশা করব তোমরা এখন বুঝতে পারছো যে কেন আমার এই সংখ্যাগুলো জানা দরকার। এই সংখ্যাগুলো না জানলে আমি একটা যৌগের নাম বলতে পারবো না, নাম লিখতে পারবো না। আমি হয়তো লিখে দিছি, তোমাকে নাম বলতে বললাম, আমি যদি লিখে না দিয়ে তোমাকে হুট করে বলি যে এরকম কি বলে কার্বন টেট্রাক্লোরাইডের নাম লিখো, কার্বন টেট্রাক্লোরাইড সংকেত লিখো, আমি নাম বলছি কার্বন টেট্রাক্লোরাইড, এখন তোমাকে সংকেতটা লিখতে হবে। তাহলে লিখলাম কার্বন, ক্লোরাইড মানে কি? ক্লোরিন। ক্লোরিন যোগের সাথে থাকলে হয়ে যায় ক্লোরাইড, অক্সিজেন যোগের সাথে থাকলে হয়ে যায় অক্সাইড। তাহলে কার্বন টেট্রাক্লোরাইড বলছি, কার্বন আর ক্লোরিন লিখলাম। এখন টেট্রা মানে কত? টেট্রা মানে 4, তাহলে কার্বন টেট্রাক্লোরিন দিয়ে দিলাম। এই যে আমাকে নাম বলছি আমি, কার্বন টেট্রাক্লোরাইড হয়ে গেছে কার্বন টেট্রাক্লোরাইড। তার মানে এতটুকু বুঝতে পারতেছো যে এই নামগুলা মনে রাখলে আমরা যে কোনো যৌগের সংকেত লিখতে পারি, আবার যে কোনো যৌগের সংকেত যদি দেওয়া থাকে ওইখান থেকে আমি নামগুলা বলে ফেলতে পারি। ক্লিয়ার? এরকম ভাবে আমাদের অনেকগুলো জিনিস কাজে লাগবে। নেক্সট আসা যাক, যেহেতু আমি স্পেসিফিক কোন চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব না, তোমরা জানো 12টা চ্যাপ্টার আছে, এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে হচ্ছিল তোমাদের লাগবেই লাগবে মাস্ট। পর্যায় সারণী যে চ্যাপ্টারটা, এটা হচ্ছিল বলে বেস, ফান্ডামেন্ট। এইটা বুঝলে তুমি কেমিস্ট্রি ইন্টারমিডিয়েট অথবা যে কোনো লেভেলের কেমিস্ট্রি বুঝতে পারবা। আদারওয়াইজ এর বাইরেও আই পার্সোনালি বিলিভ যেটা, যে তোমাদের কেমিস্ট্রি বইতে 6 নম্বর একটা চ্যাপ্টার আছে, 7 নম্বর একটা চ্যাপ্টার আছে, 6, 7, 8 এই তিনটা চ্যাপ্টার মাস্ট 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 ক্লাস 9-এ থাকতেই তিনটা চ্যাপ্টার তোমাদেরকে 100% লোডেড হতে হবে, 100% কমফোর্ট ফিল করতে হবে যে এই তিনটা চ্যাপ্টার আমি পারি, বুঝি এবং আই এম কনফিডেন্ট এনাফ এই তিনটা চ্যাপ্টার আমাকে যে কোনো টপিকস আমি বুঝতে পারি। তাহলে গেল 6, 7, 8 ওই চ্যাপ্টারগুলো মাস্ট। আর শেষের দুইটা চ্যাপ্টার আমি জানি না ক্লাস 9-এ নাই, হয়তো 11, 12 11, 12 চ্যাপ্টারটা হচ্ছিল ফাইনাল পরীক্ষার জন্য মাস্ট, এবং সেটা ইন্টারমিডিয়েট পরবর্তীতে যদি তুমি কেমিস্ট্রি নিয়ে হায়ার এডুকেশন করতে চাও তাহলে 11, 12 মাস্ট লাগবে। তা আমি যেটা এখন নর্মালি তোমাদেরকে বলি, তোমরা জানো যে এ পর্যন্ত আবিষ্কৃত মৌল সংখ্যা কয়টি? যদি প্রশ্ন করি, এ পর্যন্ত আবিষ্কৃত মৌল সংখ্যা 118টি। তোমরা সবাই এক বাক্যে স্বীকার করবে 118টি। ওয়েল, এরপরে যদি বলি যে সর্বশেষ নামকরণকৃত মৌল, এটা অনেকে জানো, তাও একটু ডিসকাস করি। সর্বশেষ নামকরণকৃত মৌল হচ্ছিল 113, 115, 117, 118। 113 কি? নিহোনিয়াম। 115 কি? মস্কোবিয়াম। 116 কি? এটা ছিল ওজি। আর এটা 117 মৌলটার নাম এক্সাক্ট কি তোমরা মনে আছে কিনা একটু খেয়াল করতে পারো। 117 টেনাসাইন, টেনাসাইন ফর টিএস। তার মানে এইখানে কিন্তু সিরিয়ালটা রক্ষিত হয় না, একটু খেয়াল করবা। 13 ব্রেক দিয়ে 15, তারপর শেষে দুইটা 17, 18। সর্বশেষ নামকরণকৃত 4টা মৌলের নাম, আণবিক পারমাণবিক ভর এবং সংকেত লিখো। তো 113 যে মৌলটা সেটা হচ্ছিল নিহোনিয়াম, এবং এইটা হচ্ছে হলো কি বলে জাপানি। নরমালি জাপানের নাম হচ্ছে হলো জাপান, জাপানের নাম হচ্ছিল নিপ্পনও বলা হয়। জাপানকে কি বলা হয়? নিপ্পনও বলা হয়। খুব বেশি এটা রিলেটেড না, জানার জন্য বলতেছি, মজা লাগে, জানলে মজা লাগে, পড়তে ভালো লাগে, সেজন্য আমি ছোট্ট করে একটু বলতেছি। জাপানের আরেকটা নাম হচ্ছিল নিপ্পন।
এই জাপানকে স্থানীয় ভাষায় নিহনও বলা হয়, নিহন, নিপ্পন অথবা নিহনও বলা হয়। এই নিহন থেকে নিহনিয়াম নামের উৎপত্তি। তার মানে এতটুকু বোঝা যাচ্ছে 113 মৌলটা কোন দেশ কর্তৃক আবিষ্কৃত? জাপানি বিজ্ঞানীদের কর্তৃক আবিষ্কৃত। এবং মজার বিষয় হচ্ছে এই যে 118টা মৌল, এই 118টা মৌলের মধ্যে বলা হচ্ছে এই 113 নম্বর নিহনিয়াম মৌলটা হচ্ছে ফার্স্ট এশিয়ান আবিষ্কৃত মৌল। এশিয়াতে আবিষ্কৃত প্রথম মৌল কোনটা? 113 নম্বর জাপানি বিজ্ঞানীদের আবিষ্কৃত 113 নম্বর মৌলটা নিহনিয়াম। এই নিহন জাপানি ভাষায়, জাপানকে আঞ্চলিক ভাষায় নিহনও বলা হয়। যেমন বাংলাদেশ যদি কেউ বলে বঙ্গ অথবা আরেক না অন্য নাম আছে না এরকম, সাপোজ ওই আঞ্চলিক ভাষায় জাপানের নাম অনুসারে এইটা মৌলটাকে সম্মান করে নিহনিয়াম বলা হয়। মস্কোবিয়াম যখন মাথায় আসে মস্কোবিয়াম, তখন আমরা চলে আসি রাশিয়ায়। রাশিয়ার একটা স্টেট, শহর বা জেলা অ্যাকচুয়ালি যদি বলি, আমাদের যেমন জেলা আছে, অগদেশে জেলা না, অগদেশে হলো স্টেট, প্রদেশ। রাশিয়ার একটা স্টেটের নাম হচ্ছিল মস্কো। এই মস্কোর স্টেটের নাম অনুসারে ওই জায়গাকে সম্মানিত করার জন্য রাশিয়ার বিজ্ঞানীরা এই 115 নম্বর মৌলটার নাম দিছে মস্কোবিয়াম। শেষেরটা চলে আসি, লাস্ট সেকেন্ডটা চলে আসি টেনেসাইন, টেনেসিন অথবা টেনেসাইন বলাই বেটার, টেনেসাইন ফর টিএস। অ্যাকচুয়ালি ইউএসএ তে কোনো একটা অঙ্গরাজ্যে একটা নদী আছে, নাম হচ্ছে হলো টেনেসাইন। ওই নদী আছে প্লাস ওই এলাকাটা, যে এলাকাটা আমেরিকার যে এলাকাটা, সেই এলাকাটার মধ্যেও ওই এলাকাটার নাম হচ্ছে এরকম টেনেসাইন। তো ওই নদী প্লাস ওই এলাকাকে সম্মান করার জন্য ইউএস এর যে বিজ্ঞানীরা ওই মৌলটাকে টেনেসাইন নামে সংজ্ঞায়িত করছে, 117 নম্বর মৌলটা। লাস্ট ওয়ান নট বাট দ্য লিস্ট, সেটা হচ্ছিল 118 নম্বর মৌল হচ্ছিল অর্গানেসন। অর্গানেসন এটা হচ্ছিল দুই ধরনের, রাশিয়ান এবং ইউএসএ, এই দুইটা কি বলে রিসার্চ পার্টি, রিসার্চ প্রতিষ্ঠান মিলে এই যৌগটা মৌলটা আবিষ্কার করছে। এবং এই ক্ষেত্রে একজন খুব নামকরা বিজ্ঞানী, যারা বিজ্ঞানীরা তো অনেক বিষয় নিয়ে গবেষণা করে, এর মধ্যে একদম জাপানি বিজ্ঞানী আছে যিনি কিনা এই মৌল নিয়ে খুব বেশি গবেষণা করে। ওনাকে সম্মান জানানোর জন্য ওনার নাম অনুসারে, জাপানি একজন বিজ্ঞানীর নাম অনুসারে এই সর্বশেষ মৌলটার নামকরণ করা হয়েছে অর্গানেসন। অর্গানেসিয়ান, বিজ্ঞানীটার নাম হচ্ছিল অর্গানেসিয়ান। ওই অর্গানেসিয়ানের নাম অনুসারে এই মৌলটার নাম বলা হয়েছে অর্গানেসন। যদিও এই মৌলটা আবিষ্কার করার জন্য দুইটা পার্টি, ইউএসএ এবং কি বলে রাশিয়ান, দুই দল বিজ্ঞানী এই মৌলটা মিলে আবিষ্কার করছে। কিন্তু একজন বিশেষ ব্যক্তিকে, যার কিনা এই মৌলের আবিষ্কারের ক্ষেত্রে খুব ভালো অবদান, স্বনামধন্য, ওই বিজ্ঞানীকে কি বলে হাইলাইট করার জন্য, তাকে সম্মানিত করার জন্য তার নাম অনুসারে এই মৌলটাকে তারা আবিষ্কার করছে। ইভেন যদি কোনো কারণে অবজেক্টিভ চলে আসে যে এরকম রাইজিং সান অফ এশিয়া, রাইজিং সান অফ এশিয়া, এই মৌলটা নিহনিয়ামের আরেকটা নাম হচ্ছিল রাইজিং সান অফ এশিয়া, সূর্য হয় না, যে কি বলে একটা ইয়ে আছে, অবজেক্টিভ আছে না এরকম, যে সূর্যোদয়ের দেশ জাপান, নিপ্পন জাপান, নিহন জাপান, ওই সূর্যোদয়ের দেশ, রাইজিং সান অফ এশিয়া। সেই জন্য এই মৌলটাকে যদি আমি বলি, এটা তোমাদের জন্য হয়তো খুব প্রযোজ্য আসবে না, বাট জানার জন্য জেনে গেলাম যে মৌলগুলোর মধ্যে একটা মৌলকে রাইজিং সান অফ এশিয়া নিহনিয়াম বলা হয়, যেটার উৎপত্তি জাপান বা জাপানি বিজ্ঞানীরা যেটাকে আবিষ্কার করেছে। এইটা গেল। তোমরা অলরেডি অনেকগুলা চ্যাপ্টার অনেকে পড়ে ফেলছো, স্যারও পড়াচ্ছে। তো একটা প্রবলেম আমি একটু শেয়ার করি, যোজনী আর হচ্ছিল যোজ্যতা ইলেকট্রন সেম, বাট অনেকে বোঝো কি বোঝো না আমি জানি না। আবার এখানে আছে ইলেকট্রন বিন্যাস, এই ব্যাপারটাও তোমাদেরকে বুঝতে হবে। ইলেকট্রন বিন্যাস, যোজনী, যোজ্যতা ইলেকট্রন, জারণ সংখ্যা, এই টপিকস গুলা যদি তোমরা একদম কনফিডেন্টলি না বোঝো তাহলে মাঠে মারা যাবে, একদম হজবরল অবস্থা হবে। তা আমি ফার্স্টে যোজনী আর যোজ্যতা ইলেকট্রনকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি, দেখি হয় কিনা। যোজনী, যোজ্যতা ইলেকট্রন পুঁথিগত সংজ্ঞা আছে, বইয়ের সংজ্ঞা আছে। তো বইয়ের সংজ্ঞার সাথে আমরা মুখস্থ করব, মুখস্থ করলে যদি আমি কেমিস্ট্রি হিসেবে বুঝে যাই
তাহলে ভালো, আমার বুঝ আর বইয়ের সংজ্ঞা মিলে যাবে, কোনো প্রবলেম নেই। কিন্তু ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে যে জিনিসগুলা কি কি। এখন এই যে বইয়ের সংজ্ঞা দিয়ে আমরা মুখস্থ করার চেষ্টা করব না, আমরা সবসময় চেষ্টা করব একটা এক্সাম্পল মাথার সামনে দাঁড় করাতে, যেটা দিয়ে আমি যদি ভুলেও যাই যাতে আমি সংজ্ঞাটা দাঁড় করাতে পারি, এবং আমি যে সংজ্ঞাটা দাঁড় করাবো হুবহু বইয়ের সাথে মিলে যাবে। ওয়েল, আমি একটা এক্সাম্পল নিই, ক্লোরিনের এক্সাম্পলটা নেই। তোমরা জানো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। তো 17 যে কোনো মৌলের যোজনী আর যোজ্যতা ইলেকট্রন, যোজনী ভ্যালেন্সি আর যোজ্যতা ইলেকট্রন হলো ব্যালেন্স ইলেকট্রন। এই দুইটা যদি আবিষ্কার বা বের করতে চাই, নির্ণয় করতে চাই, তাহলে আমাকে যে কোনো মৌলের প্রথমে পারমাণবিক সংখ্যা জানতে হবে। পারমাণবিক সংখ্যা জানার পর সেটা ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে হবে। ইলেকট্রন বিন্যাস নির্ণয় করার পরে আমি বলতে পারবো কোনটার যোজনী কত, কোনটার যোজ্যতা ইলেকট্রন কত। তো আমরা জানি ইলেকট্রন বিন্যাস যদি করি, তোমরা এই নিয়মে করছো কিনা আমি জানি না, যদি পেরে থাকো ওয়েল ডান। প্রথম শক্তি স্তরে দুইটা 1s2, দ্বিতীয় শক্তি স্তরে দুইটা 2s আর হচ্ছে 2p, s এ থাকে দুইটা, p তে থাকে সর্বোচ্চ 6টা। এটা হলো দ্বিতীয় শক্তি স্তর। শক্তি স্তর মানে আমি যদি বলি তালা, একটা বিল্ডিং, প্রথম তালা, দ্বিতীয় তালা, তৃতীয় তালা, চতুর্থ তালা। প্রথম তালায় 2টা রুম, দ্বিতীয় তালায় 3টা রুম, চতুর্থ তলায় 4টা রুম, এরকম থাকতে পারে। সেম রুমও থাকতে পারে, কম বেশি রুমও থাকতে পারে। তো আমি দেখলাম প্রথম তালা বা প্রথম শক্তি স্তরে শুধু 1s, দ্বিতীয় শক্তি স্তরে 2s 2p, এগুলারে বলা হয়, পুরোটা বলতেছি শক্তি স্তর, আর এই s হইলো উপশক্তি স্তর। পুরোটা হইলো দ্বিতীয় শক্তি স্তর, আর এই দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে উপশক্তি স্তর দুইটা, একটা s একটা p, 2s 2p। তৃতীয় শক্তি স্তর হলো 3 তালা, তৃতীয় তালা বা তৃতীয় শক্তি স্তরে 3টা থাকে, 3s 3p আর একটা 3d ও থাকে। কারণ 3d আসতে কিনে ইলেকট্রন আমার চিন্তা করতে হবে। আমার মোট ইলেকট্রনই হচ্ছে 17, পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন 17। তো প্রথমে 2টা দিয়ে দিছি, তারপরে 2টা 4টা, তারপরে 6টা, 10টা হয়ে গেছে। নিয়ম অনুসারে এসে দিতে পারবো 2টা, 10টার 2টা 12টা, 12টা দিয়ে দিলাম। এখন আর থাকে কয়টা, 17টা হওয়ার জন্য আর থাকে 5টা। তাহলে পিতে আমি 5টা দিতে পারবো। তাইলে আমার হয়ে গেল 2 8, তারপর হচ্ছে এখানে 7। সাধারণ অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এরকম। এখন আমি যদি যোজনী আর যোজ্যতা ইলেকট্রন বের করতে চাই, তাহলে আমাকে এই পি অরবিটাল আর ডি অরবিটাল গুলা ডিরেক্ট লেখা যাবে না। কিভাবে? আমরা জানি পি অরবিটাল, যে কোনো পি অরবিটাল 2 থেকে শুরু হয়, 2p, তারপরে 3p, তারপরে 4p, এভাবে। পি অরবিটাল আসলে 3টা, px py pz। পি অরবিটাল 3টা ভাগে বিভক্ত। এটা যদি 2 হয় 2px 2py 2pz, যদি 3 হয় 3px 3py 3pz। সেম আমি বলছি যোজনী যোজ্যতা ইলেকট্রন বুঝতে হলে আমাকে ডিরেক্ট 3p5 লিখলে চলবে না, আমাকে এটা ভেঙে লিখতে হবে। তাহলে ভেঙে আমি কি লিখলাম, 3px, পরেরটা 3py, তারপরেরটা 3pz। ডান। এই ঘুরে ফিরে এই 3টা মিলে কিন্তু 3p, এই 3টা মিলে হলো 3p। কিন্তু আমাকে যেহেতু ভেঙে দেখাতে হবে, সেজন্য আমি ভেঙে 3টা পি অরবিটাল লিখে ফেললাম। একে তো s ছিল, আবার পি অরবিটালটাকে ভেঙে লিখলাম। নিয়ম হচ্ছিল এই যে px অরবিটাল, py pz, এই অরবিটাল গুলার মধ্যে ইলেকট্রন পিতে মোট 6টা থাকতে পারে। এই যে দেখো পিতে 6টা লিখছি, এইখানেও যদি পিতে লিখতাম হাইস্ট 6টা লিখতে পারতাম, 6টার বেশি আমি লিখতে পারবো না। বাট যদি পি অরবিটালকে যদি আমি ভাঙলে যেটা হবে, এই px py pz এ সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন যাইতে পারবে, সর্বোচ্চ 2টা করে থাকতে পারবে। খেয়াল করতে 2টা করে গেলে মোট 6টাই হয় না, 6টাই হয়। এখন এই 2টা করে ইলেকট্রন আবার সরাসরি 2টা করে যেতে পারবে না, আমাকে ফার্স্টে একটা করে দিতে হবে। এখন খেয়াল করো, এই পর্যন্ত ছিল 12, আর আমার 17 হওয়ার জন্য আর ছিল হাতে 5টা ইলেকট্রন আছে। এই 5টা ইলেকট্রন আমি কিভাবে এই পি অরবিটাল গুলাতে দিব, 3p তে কিভাবে দিব? নিয়ম হচ্ছে আগে একটা করে দিব, 12 13 14 15, একটা করে দেওয়ার পর আবার উল্টা দিক থেকে শুরু করব, 15 16 17, এরকম। আমি চাইলে শুরুতে 2টা, তারপরে 2টা, তারপরে একটা দিতে পারবো না, আমাকে একটা পি অরবিটালে px py pz এ একটা করে যায় আগে। এগুলা তোমরা পরে বুঝতে পারবা যে কেন একটা করে যায়। একমুখী স্পিন বলে, ঘূর্ণন বা রোটেশন। আমি ওইদিকে যাব না, জাস্ট এতটুকু জেনে রাখো, প্রথমে একটা করে ইলেকট্রন যাবে, এরপরে যদি ইলেকট্রন আরো থাকে তাহলে আবার আরো একটা করে শুরু থেকে যাবে। তাতে করে যেটা হয়, এখানে 2টা, এখানে 2টা, এখানে একটা,
যেহেতু 12 আগে পর্যন্ত ছিল, এই পর্যন্ত 12 ছিল, আর থাকে হলো 5টা হাতে ইলেকট্রন। 5টার মধ্যে 1 1 1 12 13 14 15, আবার এখানে আরেকটা 16, এখানে একটা 17, মোট 17 হয়ে গেল ক্লোরিনের। তাতে করে আমি এটা যেটা লিখবো, এখানে 2, এখানে 2, আর হচ্ছে এখানে 1। বুঝা যায়? তাহলে আমি যদি ওভারঅল এই জিনিসটা লিখি, এখানে 2, এখানে 2, এখানে 1, এই হচ্ছে আমার ক্লোরিনের সঠিক ইলেকট্রোবিন্যাসটা আমি লিখে ফেললাম। ক্লোরিনের সঠিক ইলেকট্রোবিন্যাসটা লিখে ফেললাম। তাহলে খেয়াল করো, এই পুরাটা হচ্ছিল তৃতীয় তালা, তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন কয়টা দাঁড়াইলো? 2 2 2 আর হচ্ছে 1, মোট 7। আর তৃতীয় শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন কয়টা দাঁড়াইলো? শুধু একটা। বিজোড় ইলেকট্রন একটা, আর মোট ইলেকট্রন 7টা। তুমি পেয়ে গেছো যোজনী আর যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞা বলছে, যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞা বলছে, কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস যদি করি, কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা থেকে যদি ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে, সর্বশেষ শক্তি স্তরে বা সবচেয়ে উপরের তালায় যতগুলো ইলেকট্রন থাকবে তার মোট সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলা হয়। এখন যেহেতু এটা প্রথম তালা, এটা দ্বিতীয় তালা, এটা তৃতীয় তালা, তৃতীয় তালায় মোট কয়টা ইলেকট্রন আছে? 6টা না 7টা? যেহেতু সর্বশেষ শক্তি স্তরে মোট 7টা ইলেকট্রন আছে, 2 2 2 আর 1, সেজন্য এর যোজ্যতা ইলেকট্রন কত হবে? 7। ডান। অপরদিকে যোজনী সংখ্যা বলছে, কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে, অযুগ্ম ইলেকট্রন থাকবে, সেইটাই তার যোজনী। তাইলে অযুগ্ম ইলেকট্রন বা বেজোড় ইলেকট্রন কয়টা আছে? এইটা জোড়, এইটা জোড়, এইটা জোড়, শুধু খালি এইটাই বিজোড়। 1 3pz একটা বেজোড় ইলেকট্রন আছে, এই জন্য ক্লোরিনের যোজনী হয়েছে 1। তার মানে সংজ্ঞাটা একই, কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে মোট যতগুলো ইলেকট্রন থাকবে টোটাল সংখ্যাটা হচ্ছে হলো ব্যালেন্স ইলেকট্রন, আর সর্বশেষ কক্ষপথে যত কয়টা বিজোড় ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে হলো তার যোজনী। কিন্তু এইখানেই শেষ না, এটা হলো একটা নিয়ম গেল, এই নিয়মের বাইরেও চলে আসে। যেমন আমি যদি বলি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের হচ্ছিল 12, তাহলে ম্যাগনেসিয়ামের 12 হলে কি হয়? এটা 1s2 2s2 2p6 3s2। খেয়াল করো, প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর। প্রথমে 2টা, দ্বিতীয়তে 8টা, তৃতীয়তে 2টা। এখন ম্যাগনেসিয়ামের যোজনী কত? যোজ্যতা ইলেকট্রন কত? সর্বশেষ শক্তি স্তরে এইটা, সর্বশেষ শক্তি স্তরে আসছেই 2টা ইলেকট্রন, তৃতীয় 3 তলায় আসছেই 2টা ইলেকট্রন, তাহলে সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে সেইটাই কি? তার যোজনী, সরি, সেটাই তার যোজ্যতা ইলেকট্রন। তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রন সব মিলিয়ে সর্বশেষ তালায়, সর্বশেষ শক্তি স্তরে আসছেই 2টা, সেজন্য এর যোজ্যতা ইলেকট্রন 2 সংজ্ঞা অনুসারে, কারণ যোজ্যতা ইলেকট্রন সংজ্ঞাই বলছে সর্বশেষ শক্তি স্তরে যতগুলাই থাকবে সেটাই তার যোজ্যতা ইলেকট্রন। ওয়েল, যোজনীর সংজ্ঞায় কি বলবো? যোজনীর সংজ্ঞায় কিন্তু আবার ওইরকম যে বিজোড় ইলেকট্রন নাই, এখানে এস এ কোনো বিজোড় ইলেকট্রন নাই, তার মানে কি ম্যাগনেসিয়ামের কোনো যোজনী নাই? না, ম্যাগনেসিয়ামের যোজনী আছে। এই ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের যোজনীও 2, তার মানে ম্যাগনেসিয়ামের যোজনীও 2, ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রন 2। প্রবলেমটা কেমনে হইলো তাই? স্যার এটার মধ্যে তো বিজোড় ছিল না, তারপরেও কেন এর যোজনী 2 হইলো? খেয়াল করো, এটা ছিল অধাতু। অধাতুর ক্ষেত্রে সূত্রটা ছিল এরকম যে সর্বশেষ স্তরে যতগুলা ইলেকট্রন থাকবে সেইটাই তার যোজ্যতা ইলেকট্রন, এবং যতগুলা বিজোড় ইলেকট্রন থাকবে সেটা তার যোজনী। আর ধাতুর ক্ষেত্রে এরকম কথা নাই, ধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে যতগুলা থাকবে সেটা তার যোজনী, আবার সেইটাই তার যোজ্যতা। যেমন সোডিয়ামের ক্ষেত্রে যদি বলি আমি, সেম, সোডিয়াম 11, তখন হয়ে যাবে এটা 1, এটার মধ্যে কিন্তু বিজোড় ইলেকট্রন আছে 1, এটার মধ্যে বিজোড় ইলেকট্রন কত? 1। আবার সর্বশেষ কক্ষপথে আসছেও একটা, এর আগে ছিল 2টাই জোড়, সর্বশেষ শক্তি স্তরের জোড়, আর এখানে কোনো বিজোড় ছিল না, সেজন্য ম্যাগনেসিয়ামের 2 2 ছিল, যোজ্যতা এবং যোজনী। সোডিয়ামের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে আসেই একটা, সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই তার যোজ্যতা ইলেকট্রন, তাহলে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন 1। আবার সর্বশেষ কক্ষপথে যদি অযুগ্ম ইলেকট্রন, যুগ্ম ইলেকট্রন যাই থাকুক না কেন ধাতুর ক্ষেত্রে সেইটাই তার যোজনী, তাহলে সোডিয়ামের যোজনীও 1, যোজ্যতা ইলেকট্রন 1।
কিন্তু অধাতুর ক্ষেত্রে যোজনী যোজ্যতা ইলেকট্রন ভিন্ন হয়। যেমন ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন 7, যোজনী 1। এই অধাতুর ক্ষেত্রে আরো একটা শর্টকাট নিয়ম আছে, এত কিছু বলে আমি প্রমাণ করতে পারি যে এর দুইটা দুই রকম। আরেকটা প্রমাণ হচ্ছে হলো এই কি বলে সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন কয়টা অধাতুর। এই যে যদি ক্লোরিন বলি, ফ্লোরিন বলি, অথবা কার্বন, অক্সিজেন, সালফার, এগুলো সবগুলোই আমি বের করতে পারি, সবগুলো অধাতু। এদের ক্ষেত্রে মোট ইলেকট্রন কয়টা? 7টা না? সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে অধাতুর ক্ষেত্রে তোমার হাতে অলওয়েজ 8 রাখবা। তোমার হাতে কত আছে? তোমার হাতে আছে 8। অধাতুর ক্ষেত্রে যোজনী যোজ্যতা ইলেকট্রন বের করার নিয়ম হচ্ছে হলো, অ্যাকচুয়ালি যোজনী বের করার নিয়ম হচ্ছে তোমার হাতে অলওয়েজ 8 থাকবে, আর সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা তুমি বিয়োগ করে দিবা। 7 বিয়োগ করে দিলে কত হইলো? 1। ডান। সেম ফ্লোরিনের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন থাকে। তো ফ্লোরিনের ওই ইলেকট্রন কি হবে? 8 - 7 = 1। ফ্লোরিনের ইলেকট্রনও 1, ক্লোরিনের ইলেকট্রনও 1। অক্সিজেনের ক্ষেত্রে সর্বশেষ স্তরে কয়টা ইলেকট্রন থাকে? খেয়াল করো তো, অক্সিজেনের 8, 1s2 2s2 2p, অক্সিজেনের 8 তো 4, আর হচ্ছে এটাতে 4। তাহলে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে মোট কয়টা ইলেকট্রন? এটা হলো 1, এটা হলো 2, 2s আর 2p মিলে কয়টা ইলেকট্রন? 2 আর 4 কত? 6টা ইলেকট্রন। অক্সিজেনের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে মোট 6টা ইলেকট্রন। এখন অক্সিজেন যেহেতু অধাতু, এর ইলেকট্রন আমি যোজনী কিভাবে বের করব? বললাম আমার হাতে আছে হচ্ছে হলো 8, আমার হাতে আছে 8, 8 থেকে 6 বিয়োগ করি, তাহলে কত হয়? 2। এই 8 থেকে 6 বিয়োগ করলে অক্সিজেনের 8 বিয়োগ 6 = অক্সিজেনের যোজনী 2। আমরা আসলেও জানি অক্সিজেনের যোজনী 2। আমি এইভাবে বিয়োগ করে অধাতুর ক্ষেত্রে 8 থেকে সর্বশেষ স্তরের ইলেকট্রন বিয়োগ করে আমি যোজনী বের করতে পারি, অথবা আমি এরকম ইলেকট্রন বিন্যাস করে এই যে এরকম px py pz করে যতগুলা এরকম অযুগ্ম ইলেকট্রন হয় সেটা দিয়ে আমি যোজ্যতা ইলেকট্রন বের করতে পারি। এখন প্রশ্নটা যেটা হয় অনেক সময়, যোজনী যোজ্যতা ইলেকট্রন এক নয়, ব্যাখ্যা করো। আবার আমি যদি ঘুরিয়ে বলি যে যোজনী যোজ্যতা ইলেকট্রন অনেক সময় এক হয়, কোন ক্ষেত্রে? ব্যাখ্যা করো। তাও তোমাকে দিয়ে দিতে হবে। তো ব্যাপারটা তোমরা যদি প্রথম শুনে থাকো অনেকের কাছে জটিল মনে হবে, আরো একটু প্র্যাকটিস করলে আরো ভালোভাবে যদি আমি বুঝাতে পারতাম বা তোমরা যদি বুঝতে পারো তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আশা করি কিছুটা হলে বুঝতে পারছো যে যোজনী আর যোজ্যতা ইলেকট্রন ব্যাপারটা কিছুটা হলে বুঝতে পারছো। নেক্সট আমি যদি আরেকটা টপিক বলি, তোমাদের ক্ষেত্রে স্টুডেন্ট অনেক আছে, দেখা যায় এসএসসি পরীক্ষা দিবে, যৌগ বলে যোগের সংকেত লিখতে পারে না, যোগের সংকেত লিখা থাকলে নাম বলতে পারে না। এটা একটা ভাইটাল প্রবলেম। আমি একটা যৌগ লিখলাম FeCl2, দেখে অনেকেই পারতেছো FeCl2, যৌগটার নাম কি বললে অনেকে টাক ধরে থাকবে, হা করে থাকবে যে এটা নাম বলতে পারতেছি না, বলবে ফেরাস ক্লোরাইড। কারণ ফেরাস ক্লোরাইড আমি বললাম ছেলে, এই ছেলেটা কি পিচ্চি ছেলে না বড় ছেলে? এই ছেলেটার নাম কি? কিছুই বললাম না, আমি বললাম ও একটা ছেলে। ইনসেন্স হয়েছে, বাট রিয়েলি কিন্তু হয় নাই। সেজন্য আমাকে এক্সাক্ট বলতে হবে। এইটার নাম যদি আমি বলি আয়রন, যেহেতু যোজনী 2 ব্যবহৃত হয়েছে, আয়রন 2 ক্লোরাইড। অ্যাজ এ কেমিস্ট্রি স্টুডেন্ট হিসেবে তোমাকে এটার স্পেসিফিক নাম বলতে হবে। লোহা মানে আয়রন, Fe ফেরাম, আয়রন 2 ক্লোরাইড। অথবা তোমরা জানো আয়রনের যোজনী 2টা, একটা হলো 2, একটা হলো 3। যে কোনো মৌলের যদি 2টা যোজনী থাকে সেটা 1 2 হতে পারে, 2 3 হতে পারে, অথবা 2 4 হতে পারে। যদি 2টা যোজনী থাকে নিয়ম হচ্ছিল প্রথম যোজনীটা হবে আস, আস, দ্বিতীয় যোজনীটা হবে ইক। এই আস আর ইক মনে রাখতে হবে, যৌগের নামের সাথে আস বলতে হবে, যৌগের নামের সাথে ইক বলতে হবে। যদি যোজনী প্রথমটা ব্যবহৃত হয় তাহলে বলবো আস, যদি যোজনী দ্বিতীয়টা ব্যবহৃত হয় তাহলে বলবো ইক। এখন খেয়াল করো, নিয়ম হচ্ছিল যোজনী ক্রস হয়। আয়রনের যোজনী হলো এইটা ক্লোরিনের, আমি ধরলাম লোহার যোজনী 3 নিব, আর আমি মুখস্থ জানি ক্লোরিনের যোজনী 1, ক্লোরিনের 1 চলে আসবে এই আয়রনে, আয়রনের 3 চলে গেল ক্লোরিনে। তাইলে এই ক্রস করতে হয়, যোজনী সবসময় ক্রস করতে হয়, একটা যোজনী আরেকটাতে চলে যায়। তাহলে এই যে যদি সংকেতটা লিখলাম, এই সংকেতটার মধ্যে লোহার যোজনী এইটা,
আয়রনের যোজনী এইটা। এক্ষেত্রে আমরা এই যৌগটার নাম কিভাবে বলবো, যেহেতু লোহার যোজনী দ্বিতীয়টা মানে হলো 3, আর 3 কে বলা হয় ইক, তাহলে এটার নাম বলবো ফেরিক। যদি প্রথম যোজনী 2 হইতো তাহলে বলতাম ফেরাস, ফেরাম যোগ আস, ফেরাস। আর যেহেতু যোজনী 3 হয়েছে সেই জন্য বলবো ফেরাম যোগ ইক, দ্বিতীয় যোজনীটা, তাহলে নাম হয়ে যাচ্ছে ফেরিক। ক্লোরিন যৌগের মধ্যে আছে সেই জন্য হয়ে যাবে ক্লোরাইড, তাহলে যৌগটার নাম হচ্ছে ফেরিক ক্লোরাইড। তাহলে এটা কি হবে, যেহেতু যোজনী 2 তাহলে আস, তাহলে এই যৌগটার নাম হয়ে যাবে ফেরাস ক্লোরাইড। আমি এইভাবে লিখতে পারি আয়রন 2 ক্লোরাইড অথবা ফেরাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড যৌগটার নাম লিখতে পারি। এরকম অনেক যৌগ আছে, যেমন মনে করো যে PbCl2, আমি একটা যৌগের নাম লিখলাম, এখন বলে ফেললাম PbCl2, তোমাকে যদি বলি যৌগটার আরেকটা নাম বলো বা রসায়নের নামটা বলো তো অনেকে বলতে পারবা না। খেয়াল করো, লেডের যোজনী 2 ব্যবহৃত হয়েছে আর ক্লোরিনের যোজনী 1 ব্যবহৃত হয়েছে। যেহেতু রসায়নে এরকম 1 আমরা দেই না, বুঝি নেই 1 আছে, এখানে যৌগটার নাম কি বলবো আগের মতনই, যে এটা যেহেতু লেড কোথা থেকে আসছে, প্লাম্বাম থেকে, ল্যাটিন প্লাম্বাম থেকে আসছে। প্লাম্বাম আর লেডের যোজনী হচ্ছিল 2টা ব্যবহৃত হয়েছে, তার মানে প্রথমটা প্লাম্বাস, তাইলে আমি এটার নাম বলবো প্লাম্বাস ক্লোরাইড। যদি এরকম হইতো Pb4, তখন আমি বলতাম হচ্ছিল প্লাম্বিক, যেহেতু 4 ব্যবহৃত হয়েছে তখন বলতাম প্লাম্বিক। সেম আমার যদি বলে SnCl2, আরেকটা হচ্ছিল SnCl4, তখন আমার 2টা যৌগের নাম আমাকে আলাদা বলতে, যেহেতু এখানে টিন ল্যাটিন স্ট্যানাম থেকে আসছে সেই জন্য প্রথম যোজনীটা হলো 2, তাহলে স্ট্যানাম যোগ আস, স্টেনাস, স্ট্যানাম যোগ ইক, স্টেনিক, তাহলে আমি এই যৌগটার নাম বলবো স্টেনাস ক্লোরাইড, স্টেনিক ক্লোরাইড। এই ক্লোরিন না হয়ে যদি আমার এখানে ক্লোরিনের পরিবর্তে যদি সালফেট হইতো, দেখো স্টেন ঠিক আছে, টিন আর সালফেটের যোজনীয় 2, এখানে টিনের যোজনীয় 2, এই টিনের যোজনী সালফেটে চলে গেছে, সালফেটের যোজনী টিনে চলে গেছে, যেহেতু 2 2 কাটা, অ্যাকচুয়ালি সংকেতটা হচ্ছে SnSO4। আমি এইভাবে লিখবো না, বুঝার জন্য হয়তো লিখলাম, কিন্তু সঠিক সংকেতটা হচ্ছিল এইটা, স্টেনাস সালফেট লিখলাম। এখন আমি যে বলে ফেলতেছি তোমাকে বুঝতে হবে কিভাবে স্টেনাস সালফেট হলো, যেহেতু টিনের যোজনী 2, তার মানে টিনের যোজনী প্রথমটা আস, এই জন্য বলতেছি স্টেনাস, আর বাকি যে মূলকটা SO4 সালফেট, স্টেনাস সালফেট। যদি ক্লোরিন হইতো তাহলে বলতাম স্টেনাস ক্লোরাইড। সেম এই যৌগটার নাম হচ্ছিল টিনের যোজনী 4 মানে দ্বিতীয়টা, তাহলে স্টেনিক, যেহেতু ক্লোরিন আছে যোগের সাথে ক্লোরাইড, স্টেনিক ক্লোরাইড। সালফেট বললে বলতাম স্টেনিক সালফেট। আমি সংকেতটা যদি লিখি SnSO4, দেখো স্টেনিক সালফেটের সংকেত কি হয়, সালফেটের যোজনী 2 টিনে চলে আসলো, টিনের যোজনী 4, আমি সালফেট লিখতে চাইতেছি, টিনের যোজনী 4 সালফেটে চলে গেল, সালফেটের যোজনী 2 টিনে চলে আসলো, 2 আর 4 কাটাকাটি যায় না, তাইলে আমি যদি ছোট করি তাহলে কি হয় দেখো তো, SO4 হোল 2। আমার সংকেত দেওয়া আছে SnSO4 হোল 2, কিন্তু আমি পড়তেছি এখানে কিন্তু বুঝার উপায় নাই যে এই টিনের যোজনী কত। অ্যাকচুয়ালি টিনের যোজনীটা হচ্ছিল 4, কাটাকাটি করে লিখছি 2, তা আমার মাথার মধ্যে এটা থাকতে হবে যে অ্যাকচুয়ালি এটা 4 ছিল, এই জন্য এটার নাম বলবো আমি স্টেনিক সালফেট। তুমি দেখতেছো মনে হয় 2, অ্যাকচুয়ালি কিন্তু যোজনী 2 ছিল না, কাটাকাটি করে আমি 2 বানাইছি, সেই জন্য যৌগটার নাম বলবা স্টেনিক সালফেট। এরকম নিজেরা ফ্রেন্ডরা মিলে বা নিজেরা এরকম অনেক ধরনের যৌগ বানিয়ে নিজেদের মতো করে নামকরণটা শিখতে পারো। বোধ যৌগ লিখে নাম বলতে হবে, নাম বললে যাতে যৌগ লিখতে পারে। আমি একটা সিম্পল বললাম ম্যাগনেসিয়াম নাইট্রেট বললাম, ম্যাগনেসিয়াম নাইট্রেট লিখলাম Mg আর নাইট্রেট, এখন এতে যৌগ হয় নাই, আমাকে যোজনী দিতে হবে, ম্যাগনেসিয়ামের যোজনী 2, নাইট্রেটের যোজনী 1, এইটা আবার আমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে ম্যাগনেসিয়ামের 2 চলে যাবে নাইট্রেটে, আর নাইট্রেটের 1 চলে আসবে ম্যাগনেসিয়ামে, এই হয়ে গেল ম্যাগনেসিয়াম নাইট্রেট। আমি বললাম ফসফোনিয়াম ফসফেট, PH শেষ, ফসফোনিয়াম ফসফেট লাস্ট মিনিট, ফসফোনিয়াম ফসফেট বললাম, এই ফসফোনিয়ামের যোজনী 1 মুখস্থ আছে, ফসফেটের যোজনী 3 মুখস্থ আছে আমার, ফসফেটের 3 চলে আসবে ফসফোনিয়ামে, আর ফসফিনের
এক চলে যাবে ফসফেটে। এই যে আমি বলে ফেললাম, এই বোধ কাজগুলো তোমাদেরকে করে ফেলতে হবে নিজেরা। যত যোজনী চ্যাপ্টারটা পড়বা ততই তোমাদের গুলো হবে। আশা করি তোমরা উপকৃত হইছো এবং এই যোজনী বা কি বলে মৌলের চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বা। ভালো থাকবা, সুস্থ থাকবা।